ধান চাষে আমরা কৃষকরা বরাবরই যে ভুলটি করি সেটি হলো ধানের শীষ যখন ফুল ঝরতে শুরু করে এ সময় আমরা তেমন একটা গুরুত্ব দিই না। আমরা যদি এ সময় একটু যত্ন একটু পরিচর্যা এবং পরপর বিশেষ মাত্রায় দুটি স্প্রে করতে পারি তাহলে ধানের ফলন 20 থেকে 25% বেশি পাওয়া সম্ভব। তো এরই প্রেক্ষিতে আজকের এই ভিডিওতে আমরা ধানের অধিক ফলন পেতে এ সময় কী পরিচর্যা এবং পরপর কি দুটি বিশেষ স্প্রে করব সে সম্পর্কে বিস্তারিত জানব এবং এই দুটি স্প্রে আমরা কেন করব এবং স্প্রেটি যদি আমরা না করি তাহলে কি হতে পারে এসব বিষয়ে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। Agro7 ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব ধানের শীষ থেকে যখন ফুল ঝরতে শুরু করবে এ সময় কি যত্ন এবং পরপর বিশেষ মাত্রায় দুটি স্প্রে এবং এই স্প্রেগুলোতে কোন কোন কীটনাশক, কোন কোন ছত্রাকনাশক এবং কোন কোন পিজিআর অনুখাদ্য স্প্রে করব, এসব বিষয়ে A to Z বিস্তারিত তথ্য। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, এই যে দেখুন চারিদিকে সবুজ ঘেরা ধানের জমি, আর এই ধানের জমিতে ফলে সোনার ফসল, আর সেই সোনার ফসল ঘরে তুলতে হলে আমাদের কিন্তু বিভিন্ন রকমের পরিচর্যা তার যত্ন নিতে হয়। আমরা যদি সঠিকভাবে সঠিক ব্যবস্থা পরিচর্যা তার সঠিক যত্ন না নিতে পারি তাহলে কিন্তু আমরা ভালো ফলন কখনোই ঘরে তুলতে পারবো না। ধানের শীষ থেকে সবেমাত্র ফুল ঝরে গেছে, আর কিছু শীষে এখন কিন্তু ফুলের রেণুগুলো পরাগগুলো রয়েছে। আবার অন্যদিকে ধানের দানার মধ্যে যদি আমরা চাপ দিয়ে দেখি তাহলে দেখবেন যে দুধের মতো তৈরি হতে শুরু করেছে, অর্থাৎ চাল গঠন হতে শুরু করেছে। তো এ সময় কিন্তু আমাদের বিশেষ পরিচর্যা এবং বিশেষ দুটো স্প্রে অবশ্যই আপনাদেরকে করতে হবে। সম্মানিত চাষি ভাইয়েরা, আপনারা দেখবেন যখন ধানের শীষগুলো নুয়ে পড়বে অর্থাৎ চাল গঠন হতে শুরু করবে, দেখবেন ধান গাছ থেকে ফুল ঝরে সব পড়ে গেছে, আর পড়া মাত্রই এই ধানের শীষটা কিন্তু আস্তে আস্তে নুয়ে পড়তে শুরু করবে। আর এ সময় যদি আপনি বিশেষ দুটি স্প্রে না করেন তাহলে কিন্তু ভালো ফলন কখনোই পাবেন না। এই ধানের শীষগুলো দেখুন যে সব নুয়ে পড়তে শুরু করেছে, তাহলে আমরা এখানে কি স্প্রে করব আর সেই বিষয় নিয়ে আলোচনা করব। ধানের ফলন অনেক বেশি পেতে হলে বা ধানের ফলন অধিক বাড়াতে হলে আমাদের কিন্তু এই পরিচর্যা অবশ্যই করতে হবে। সম্মানিত চাষি ভাইরা, যখন আপনার ধান কাস্তর থেকে বেরিয়ে শীষ বের হচ্ছে আর শীষে ফুল আছে, সেই অবস্থায় কখনোই স্প্রে করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু সবার প্রথমে বলি আপনার ফলন হবে সব থেকে কম। এই যে যখন ধানের শীষ থেকে ফুলগুলো ঝরে যাবে, দেখুন আমরা যদি দেখি ধানের শীষ হালকা করে এখনও কিন্তু ফুল রয়ে গেছে। এখানে আমরা যদি ধরি মোটামুটি এই যে জমিটা দেখছি এখানে 50% ফুল কিন্তু ধানের গাছ থেকে ধানের শীষ রয়েছে। তাই মোটামুটি আর 2-4 দিন পরেই কিন্তু আমাদের এখানে স্প্রেটা শুরু করতে হবে। যখন দেখবেন মোটামুটি 80% ধানের শীষ এরকম নুয়ে পড়বে, এখন দেখুন ধানের শীষগুলো স্টিক একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এর সময় কিন্তু স্প্রে করবেন না। যখন দেখবেন মোটামুটি শীষগুলো নুয়ে পড়তে শুরু করেছে, দেখুন এগুলো নুয়ে পড়তে শুরু করেছে, তখনই আপনারা স্প্রেটা করবেন। সম্মানিত চাষি ভাইরা, তাহলে প্রথম স্প্রে আমরা কি করব? আমাদের সর্বপ্রথমে যে স্প্রেটা করতে হবে সেটি কি? ধান গাছের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য। এই যে ধানের শীষ বের হলো, এরপরে দানা গঠন হবে, তার জন্য কিন্তু ধানের জমিতে প্রচুর পরিমাণে খাদ্যর প্রয়োজন। সেখানে খাদ্য বলতে আমরা যে মূল খাবার জমিতে দিয়ে থাকি, এই সময়ের মধ্যে সবথেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পটাশ। সেই কারণে আমাদেরকে সবার প্রথমে এখানে যেটি ব্যবহার করতে হবে পটাশ। আমরা যে পটাশ ব্যবহার করি সেটা কিন্তু নয়, এখানে আমরা পটাশ সার স্প্রের মাধ্যমে ব্যবহার করব। তো কতটুকু পরিমাণে ব্যবহার করব? আমরা পটাশ সার মোটামুটি 15 লিটার পানির জন্য 50 গ্রাম হারে ব্যবহার করব। আর এই পটাশটা কিন্তু আমরা ভিন্ন একটি পাত্রে ভালোভাবে গুলিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা স্প্রে মেশিনে দিয়ে স্প্রে করব। এর সাথে আমাদেরকে দিতে হবে অনুখাদ্য। আর এই অনুখাদ্য আমরা কেন দিব?
কারণ এই যে ধানের দানা গঠন হবে, আর ধানের দানা যখন গঠন হবে ধান গাছ কিন্তু বিভিন্ন রকমের পুষ্টি উপাদান অবশ্যই প্রয়োজন আছে। সেই কারণে আমাদের কিন্তু অবশ্যই এখানে অনুখাদ্য দেওয়ার প্রয়োজন, কারণ ধান গাছে যে কোনো গাছের পুষ্টি উপাদানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সামান্য হলেও খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই অনুখাদ্যগুলো। আর সেক্ষেত্রে আমরা যে কোনো ধরনের অনুখাদ্য এখানে আমরা ব্যবহার করতে পারি। যে কোনো ধরনের বলতে আমরা বাজার চলতো যেরকম আমরা অ্যাগ্রোমাইনের, এগ্রিমিন গোল্ড, মুভমিন, টাস্কো 5, এছাড়াও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে কিন্তু পাওয়া যায়। আপনারা যে কোনো একটি অনুখাদ্য নিয়ে আপনারা এখানে স্প্রে করবেন। আবার দেখুন অনুখাদ্য দিলাম, আমরা পটাশ দিলাম, এবং এই যে অনুখাদ্যর মধ্যে যেমন বোরন এবং জিঙ্ক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই সেক্ষেত্রে ধানের দানার ওজন বৃদ্ধি এবং দানা পুষ্ট হতে আমাদের কিন্তু বোরনের প্রয়োজন। আর তার পাশাপাশি ধানের দানা চকচকে করতে হলে আমাদেরকে জিঙ্ক কিন্তু প্রচণ্ড চাহিদা থাকে। সেক্ষেত্রে আমরা অনুখাদ্যের সাথে 1 গ্রাম পরিমাণে বোরন এবং 1 গ্রাম পরিমাণে জিঙ্ক কিন্তু অবশ্যই মিশিয়ে এখানে স্প্রে করব। এবার তার পাশাপাশি আরেকটা স্প্রে না করলেই নয়, এর সাথে মিক্সড করে আমরা একটা স্প্রে করব, সেটা হচ্ছে পিজিআর। তাহলে সেক্ষেত্রে আমরা কোন ধরনের পিজিআর ব্যবহার করব। এখানে আমরা যে পিজিআরটা ব্যবহার করব সেটি হচ্ছে আপনারা যে কোনো কোম্পানির আপনার অ্যামাইনো অ্যাসিড যুক্ত পিজিআর বাজারে পাওয়া যায়, সেই রকম একটি পিজিআর কিন্তু এখানে ব্যবহার করতে পারি। তো অ্যামাইনো অ্যাসিড যুক্ত পিজিআর কী রকম, যেমন ধরুন যেটা সব থেকে ভালো এখন পর্যন্ত দেখা গেছে সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস। আর এই কোয়ান্টিস স্পেশালিস্ট ধানের জন্য কিন্তু তৈরি হয়েছে। এটাকে যেহেতু একটি স্পেশাল বলতে পারেন, তো এই কোয়ান্টিস যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে প্রতি লিটার পানির জন্য 2 ml হারে ব্যবহার করতে হবে। সম্মানিত চাষি ভাইরা, এটা গেল প্রথম স্প্রে। এর ঠিক 2 থেকে 3 দিন পরে আরেকটি স্প্রে করবেন, সেটি হচ্ছে একটা কীটনাশক, একটি ছত্রাকনাশক। এখানে কীটনাশক এবং ছত্রাকনাশক অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। কীটনাশক আপনারা কি ব্যবহার করবেন, দেখুন এই যে ধানের দানা গঠন হচ্ছে, ধানের দানা তৈরি হচ্ছে, এ সময় যে পোকা বেশি আক্রমণ হয় সেটি হচ্ছে বিভিন্ন ধরনের শোষক পোকা, এবং তার পাশাপাশি গান্ধী পোকা এবং ফড়িং, যেটা আপনার ধানের দানা রস চুষে আপনার ধানের দানাকে নষ্ট করে দেবে, ফলে ধানের দানায় চিটা হয়ে যাবে। এবং তার পাশাপাশি আপনারা মাজরার আক্রমণও প্রথম দিকে কিছুটা সময় থাকে, তাই আমরা এখানে কীটনাশকের মধ্যে মাজরা দমনের জন্য একটি কীটনাশক এবং শোষক পোকা দমনের জন্য একটি কীটনাশক, এই দুটোকে মিক্সড করে অবশ্যই স্প্রে করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, কীটনাশক স্প্রে নিতে পারি আমরা যেমন বায়ার কোম্পানির ফেনাসকুইক এর সঙ্গে আপনারা যে এসিটাপ, যেটা এসিটাপাবিট, যে সেই এসিটাপকে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে কিন্তু এই যে সব রকমের কীট আপনার কিন্তু দমন হয়ে যাবে। এবং পাশাপাশি এই সময় ধানের দানা চকচক করবে। তাছাড়াও এর সময় ধানের 2-1টা করে পাতা যদি লক্ষ্য করেন, দেখবেন যে ব্লাস্ট বা ঝলসা রোগ কিন্তু পরবর্তী সময়ে দেখা দিতে পারে। সেক্ষেত্রে এই যে আমরা কীটনাশক স্প্রে করব, কীটনাশকের সাথে অবশ্যই একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আমরা এখানে যেমন বায়ার কোম্পানির নেটিভো এটাকে স্প্রে করতে পারি, অথবা সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ, যে কোনো একটা ছত্রাকনাশক এখানে আমরা মিশিয়ে স্প্রে করি, তাহলে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট দেখতে পাবো। অর্থাৎ আমাদের প্রথম যেটা স্প্রে হবে সেটি হচ্ছে ধানের জন্য খাদ্য, এবং দ্বিতীয় যে স্প্রেটি হবে সেটি হচ্ছে কীট এবং আপনার রোগ দমনের, অর্থাৎ পোকা দমন এবং রোগ দমন। এই দুটো স্প্রে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা ভালো ফলন কিন্তু এই ধানের জমি থেকে আমরা নিতে পারবো। আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকারে আসবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দেবেন, আর ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।